দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে ফুঁসে উঠছে বিশ্ব, বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সোচ্চার বলে পরিচিত যুক্তরাষ্ট্র যে প্রক্রিয়ায় এই বিক্ষোভ দমন করছে বা করবার চেষ্টা করছে, সেটি তাদের সেই বৈশ্বিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কিনা। একই সঙ্গে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার দেশে দেশে যে বিক্ষোভ হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ করে, তার পরিণতি প্রতিক্রিয়া কি হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থীরা এই আন্দোলন কতদিন চালিয়ে যেতে পারবেন এবং এই বিক্ষোভের আসলে পরিণতি কি হতে পারে, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন উন্নয়নকর্মী মমতাজ ফারুকী চৌধুরী। তিনি পেশাগত জীবনে কাজ করছেন জেনোফ্যাক্স বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে। আপা স্বাগত। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের অধ্যাপক মেহনাজ মোমেন। আপা স্বাগত জানাই আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক আকিদুল ইসলাম, এবং যুক্তরাজ্যের লন্ডন থেকেও আমাদের সঙ্গে একজন লেখক ও সাহিত্যিক মিল্টন রহমান, তিনিও যুক্ত হবেন। আমি শুরুতেই একটু যাই অধ্যাপক মেহনাজ মোমেন আপা আপনার কাছে, যে যুক্তরাষ্ট্রে এই যে বিক্ষোভ হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা তারা তাদের ক্যাম্পাসেই শান্তিপূর্ণ আন্দোলন করছে, অনেকেই গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে ফ্যাকাল্টিও আছেন। এই যে প্রতিক্রিয়া, অর্থাৎ বিক্ষোভ দমনের যে প্রতিক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন, এবং শিক্ষার্থীদের মূল দাবিগুলো আসলে কি, তারা কেন এই বিক্ষোভে নামলো? আচ্ছা, এখানে আপনার প্রশ্নটার অনেকভাবে উত্তর দেওয়া যায়। আমি প্রথমে সহজ জিনিসগুলো বলি। হ্যাঁ, যে যুক্তরাষ্ট্রে আপনি যদি দেখেন ছাত্র আন্দোলন, আমরা এটার একটা ঐতিহ্য আছে। বিশেষ করে আপনি যদি কলম্বিয়াতে দেখেন, আপনি যদি একটু পিছনে যান, 1968-এ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ঠিক একই ধরনের আপনার বিক্ষোভ শুরু হয়েছিল সেই ক্যাম্পাসে, এবং সেখানে তারা বলছিল যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেই সমস্ত আপনার প্রতিষ্ঠানগুলো যুদ্ধের সাথে জড়িত, সেখানে যাতে তাদের ইউনিভার্সিটির টাকা বিনিয়োগ করা না হয়, ডাইভেস্টমেন্ট। তখন হয়তো ডাইভেস্টমেন্ট কনসেপ্টটা ঠিক এভাবে ছিল না, কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছিল। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সেই সময় কিন্তু স্টুডেন্টরা ওখানে সফল হয়েছিল। তারপরও আমরা দেখব 80-র দশকে আপনার সাউথ আফ্রিকা, তখন আমরা এই ডাইভেস্টমেন্টের এই জিনিসটা দেখি, যে আপনার যদিও তখন যুক্তরাষ্ট্র আপনার সাউথ আফ্রিকাকে সমর্থন করছে, কিন্তু আপনার বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ শিক্ষার্থীরা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একদম সোচ্চার হয়েছিল যে না, এই ধরনের অ্যাপার্থাইড রেজিমকে সমর্থন করা যাবে না। এবং সেখানেও তারা এককভাবে না হলেও তাদের আন্দোলনের একটা অনেক বড় কারণ, যেখানে আপনার যুক্তরাষ্ট্র তাদের পলিসি থেকে সাউথ আফ্রিকা সরে আসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখন আমরা যে টেরোরিজম বা টেরোরিস্টের কথা শুনি, সে নেলসন ম্যান্ডেলাও কিন্তু এক সময় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট লিস্টে ছিলেন। কাজে ছাত্র আন্দোলনের একটা অনেক বড় ঐতিহ্য আছে। এবং আরেকটা জিনিস যদি আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের যখন আমরা যে কোনো পলিসির দিকে দেখি, তখন রাষ্ট্র পলিসি আর মানুষের সমর্থন কিন্তু মানে বেশিরভাগ সময় দুই খাতে যায়। আমাদের নিজেদের যুদ্ধের কথাই যদি চিন্তা করেন, হ্যাঁ, 71-এ যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সহায়তা দিয়েছে। এই একই যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু এই পলিসির বিরুদ্ধে আপনার অনেক কথা বলেছে, সোচ্চার হয়েছে। ইভেন মানে আমরা যদি কি বলে অর্থ সংগ্রহ করা এবং মানে খুবই মানে শক্তিশালী প্রতিবাদ করা, সেগুলো কিন্তু রাস্তা থেকে এসছে, সেগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছে, সেগুলো শিল্পী সাহিত্যিক এদের কাছ থেকে এসছে। কনসার্ট ফর বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রেই হয়েছে। এবং এই কনসার্টের যে আপনার মানে এটাই মনে হয় প্রথম কনসার্ট ছিল কোনো ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে, কনসার্ট ফর বাংলাদেশ, ইফ আই এম নট রং। আচ্ছা, আর কিন্তু এখন এটা হচ্ছে একটা সহজ উত্তর। হ্যাঁ, কিন্তু এখন এখানে অনেক একটা কমপ্লিকেটেড জিনিস আছে। আচ্ছা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিরুদ্ধে বা যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু সেটা অনেকটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। হ্যাঁ, সেটার বিরুদ্ধে যখন মানুষ কথা বলে, সেটা কি বলবো, মানে সেটা গ্রহণ করা হয়, সেটার বিরুদ্ধে আপনার আর কোনো কিছু বলা হয় না, যে হ্যাঁ তুমি এটা বলতে পারবে না, বা এটা নৈতিক না, এটা মোরাল না। কিন্তু ইসরায়েলের ব্যাপারে আপনার এমন একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, যেখানে আপনার যে কোনো সমালোচনাকে আপনার অ্যান্টাই সেমিটিক বলা হয়। এখন অ্যান্টাই সেমিটিজমের সংজ্ঞা কি? হ্যাঁ, যেই সংজ্ঞাটা দেওয়া হচ্ছে সেই সংজ্ঞা অনুযায়ী জুইশ ভয়েস ফর পিস,
যেটা একটা মানে জুইশ, আপনি নাম শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ, সেটাকে পর্যন্ত এখন এটা অবশ্য আমেরিকা, আমি শুনেছি একজন সেনেটর এবং আমি শুনেছি ইসরায়েলের আপনার পলিটিশিয়ানরা জুইশ ভয়েস ফর পিসকেও তারা একটা টেররিস্ট অর্গানাইজেশন এবং ইরানের হাতিয়ার হিসেবে দাবি করছেন। এখন অ্যান্টিসেমিটিজমের সংজ্ঞাটা এমন ভাবে হয়ে গেছে যে এটার মানে এটা এখন দুই স্তরে, এটার একটা তো হচ্ছে নীতিটার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এই ন্যারেটিভের বিরুদ্ধেও কিন্তু লড়তে হচ্ছে। এবং এইটাই হচ্ছে আপনার একটা অনেক বড় আপনার জটিলতার সৃষ্টি করেছে। কারণ এখানে যে জিনিসটা, যে আরেকটা জিনিস, এটাকে শুধু ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখলে আমার কাছে মনে হয় ভুল হবে। এটা আমেরিকা প্লাস ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল যদি এখানে তার কি বলবো তার যে মানে ভীষণ একটা শক্তি মধ্যপ্রাচ্যে, সেটা যদি সে রাখতে না পারে, তাহলে কিন্তু সেটার অর্থ কিন্তু এটাই, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে আমেরিকার যে আপনার যে কি বলবো দমন নীতি বা যেভাবে আমেরিকার সমস্ত জিনিসে সমস্ত পলিটিক্সে ইন্টারফিয়ার করে, সেই জিনিসগুলো কিন্তু আমেরিকাও পারবে না। কাজে এটাকে শুধু ইসরায়েলের যুদ্ধ বলতে আমার কাছে মনে হয় বললে একটা বিষয় আমরা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি, এই বিক্ষোভে কিন্তু কিছু ইহুদি ছাত্র বা ইহুদি শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন। তার মানে বিষয়টা কিছু না, আচ্ছা অনেক কিছু না, তারাই এটার একদম লিডারশিপে আছে। আপনি যদি দেখেন এই কলম্বিয়াতে যখন হলো এই তখন আপনার প্যাসওভার চলছিল, তো অনেক বড় আপনার তারা সিডারের ডিনার একদম রাস্তা জুড়ে করেছে এবং এটা আশাপ্রদ। আমরা দেখছি যে একই সাথে একই ক্যাম্পাসে যেখানে এনক্যাম্পমেন্ট, সেখানে মানুষ নামাজ পড়ছে, সেখানে প্যাসওভারের ডিনার হচ্ছে, সবকিছু তারা একসাথে করছে এবং তারা বারবার বলছে যে এই ধর্মীয় বিভেদ দিয়ে একটা অনেক বড় একটা কারণ, একটা মোরাল কারণ থেকে আমাদেরকে তুমি বিচ্ছিন্ন করতে পারবে না, আমরা সবাই এটার বিরুদ্ধে। এবং বিশেষ করে জুইশ মানুষরা আরেকটা জিনিস খুব মানে ভীষণভাবে অনুভব করে যে এই যে হচ্ছে জেনোসাইড, এটা তাদের নামে হচ্ছে, এটা তো তাদের জন্য মানে ভীষণ একটা কলঙ্কজনক জিনিস। হ্যাঁ, তো এখানে কিন্তু জুইশ স্টুডেন্টরাই এটার অগ্রভাগে আছে। তাহলে এই বিক্ষোভের পরিণতি কি হবে বা হতে পারে? অর্থাৎ এটি কি শুধুমাত্রই আপনার ছাত্রদের বিক্ষোভের মধ্যে থাকবে, নাকি আপনার কি মনে হয় দীর্ঘমেয়াদী ইসরায়েলের ব্যাপারে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতি কোনোভাবে পরিবর্তিত হতে পারে শেষ পর্যন্ত? এই কোনো ধারণা করা যায়? এখন মুশকিল হচ্ছে যে আপনি যদি ভিয়েতনাম বা সাউথ আফ্রিকার জিনিসটা দেখেন, হ্যাঁ, তো ভিয়েতনামে যখন এই ধরনের বিক্ষোভ যখন শুরু হয়েছে, তখন অলরেডি ভিয়েতনামে আমেরিকার অবস্থান অনেক আপনার দুর্বল হয়ে গেছে এবং অনেকগুলো কারণ ছিল যেখানে আমেরিকা বুঝতে পারছিল তাকে যেভাবেই হোক ওই যুদ্ধ গুটিয়ে ফিরে আনতে হবে। তো আমি এখানে কোনোভাবে ছাত্রদের মানে ছাত্র আন্দোলনকে আমি কোনোভাবে তাদের ভূমিকাকে আমি অস্বীকার করতে চাচ্ছি না, সেই ভূমিকাটা অনেক মানে কি বলবো অনেক অবদান রেখেছিল, কিন্তু পাশাপাশি টাইমিং এর ওই জিনিসগুলো যদি না থাকতো, হ্যাঁ, যদি 1968-এ না হয়ে যুদ্ধের 2 বছর পরে আন্দোলন শুরু হতো, তাহলে ছাত্র আন্দোলন কিন্তু এরকম ভূমিকা রাখতে পারতো না। হ্যাঁ, ওটাকে অনেক সহজে দমন করা যেত। একইভাবে সাউথ আফ্রিকার জিনিসটা যদি দেখেন, হ্যাঁ, সেখানে আমেরিকার পলিসি ছিল সাউথ আফ্রিকাকে সমর্থন করা, কিন্তু সাউথ আফ্রিকাকে সমর্থন না করলে যে আমেরিকার অনেক বড় ক্ষতি হবে তা কিন্তু না। কিন্তু এখন যেটা ইসরায়েলের যে নীতিটা, এটা অনেক বেশি কমপ্লিকেটেড। এখানে আমেরিকার আভ্যন্তরীণ অনেক পলিটিক্স জড়িত। যারাই সেনেটে হাউসে নির্বাচিত হন, তাদের মানে গুটি কয়েক, মানে জাস্ট হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া সবাই আপনার এই প্যাক, যেটা অনেক বড় একটা কি বলবো মানে প্রতিষ্ঠান, তাদের অর্থ তাদের থেকে অর্থ নেন। কাজে তারা এর কোনো একটা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করলে তারা নেক্সট টাইম ইলেকশনে তারা বিজয়ী হতে পারবেন না। কাজে তাদের ডোনারদের প্রতি লয়্যালটি অনেক বেশি। তাই যদি হয় তাহলে এই বিক্ষোভের পরিণতি কি হতে পারে এবং ছাত্ররা এই বিক্ষোভ আসলে কতদিন কন্টিনিউ করবে? কেননা এক ধরনের দমন পীড়ন তো হচ্ছে। হ্যাঁ, ভীষণ রকম। আমি টেক্সাসে বসে আছি, আমাদের গভর্নর অ্যাকচুয়ালি প্রিএমটিভ ভাবে যেটা করেছেন, আমাদের সমস্ত মিশনে আপনার কোনো ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুসিভনেস রাখতে পারবো না এবং ফ্রিডম অফ স্পিচকে এমনভাবে ডিফাইন করতে হবে যাতে ওখানে প্রো প্যালেস্টিনিয়ান কোনো প্রোটেস্ট না হতে পারে। আমাদের ক্যাম্পাসে কিছুই হয় নাই, কিন্তু ইউটি অস্টিনের সাহসী ছাত্ররা তারপরেও রাস্তায় নেমেছে। আপনারা হয়তো দেখেছেন ঘোড়ার উপর চড়ে পুলিশ কেমন করে তাদেরকে দমন করেছে। অ্যাটলান্টাতেও আমরা এগুলো দেখছি। কিন্তু আমার কাছে মনে হয় না এই আন্দোলনের এমন একটা মোমেন্টাম হয়ে গেছে। আমার
কাছে মনে হয় না এটা সহজেই আপনার দমন করা যাবে। আরেকটা জিনিস এখন যদি আমরা দেখি যেটা ইসরায়েল তৈরি হচ্ছে রাফায় আরেকটা আক্রমণের জন্য, তো সেটা যদি হয় তখন আরো বেশি রক্তপাত, আরো জিনিস হবে, তো সেটাতে তো এটার মোমেন্টাম আরো বৃদ্ধি পাবে। কিন্তু আগের দুটা ভিয়েতনাম এবং আপনার সাউথ আফ্রিকা এগুলোর তুলনায় এটা অনেক বেশি জটিল, কারণ এখানে আমেরিকার যে স্টেক সেটা অনেক বেশি, হ্যাঁ, এবং এখানে ইসরায়েলের স্টেক তো অনেক বেশি আছেই, প্লাস ইসরায়েলের সমস্ত আপনার ইসরায়েলের স্বার্থ আর আমেরিকার স্বার্থ, হ্যাঁ, মানে এটা আমি এমন ভাবে বলছি যে আমেরিকান পলিটিশিয়ানদের স্বার্থ, সেটাকে আপনি আলাদা করতে পারবেন না। তার মানে আপনি বলছেন যে যেই প্রক্রিয়ায় আমেরিকা এখন দমন করছে, এটি যেহেতু স্টেক তার অনেক বেশি ইসরায়েল ইস্যুতে, সেই কারণে আমেরিকার যে পরিচিতি বৈশ্বিকভাবে যে সে ডেমোক্রেটিক, সে অনেক বেশি মানবাধিকারের পক্ষে সোচ্চার, তার সেই যে বৈশ্বিক পরিচিতি সেখান থেকে বেরিয়ে এসে সে এখন একটা অন্য ধরনের চেহারায় আবির্ভূত হচ্ছে শুধুমাত্র ইসরায়েলের ইস্যুতে তার স্টেক অনেক বেশি বলে। আমি বলবো যে দুইটা ওয়ার হচ্ছে, একটা হচ্ছে রিয়াল ওয়ার, একটা হচ্ছে ন্যারেটিভের ওয়ার। ন্যারেটিভের ওয়ারটা আমেরিকার ইসরায়েল অলরেডি পরাজিত হয়ে গেছে, হ্যাঁ, তো সেটাকে আমার মনে হয় সেটা পুনরুদ্ধার করা আর সম্ভব না। বিশ্বের 90-95% মানুষ এখন মানে আরেকটা জিনিস, মিডিয়ার যে কন্ট্রোল ছিল ন্যারেটিভের উপর, মিডিয়া যে কথাটা বলবে সবাইকে সেটা দেখে মনে করতে হবে যে এটাই সত্যি, এটার বাইরে আর কোনো কিছু নাই, সেই কন্ট্রোলটা আর মিডিয়ার নাই। এখন অনেক অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে, আর বিশেষ করে আপনার নিউ জেনারেশন, তারা এগুলোর সাথে অনেকভাবে যুক্ত, তারা আমাদের থেকে অনেক ভালো করে জানে এবং তারা অনেক ইনফরমেশন তারা নিজেরা বের করেছে এবং তারা এই ন্যারেটিভ, মিডিয়ার ন্যারেটিভ আর মানতে রাজি না। এইটা আমার কাছে মনে হয় যে মানে এইটা আর ফেরাতে পারবে না। এবং এই কারণে আপনি মনে করছেন যে এই বিক্ষোভ, এই আন্দোলন খুব সহজেই শেষ হয়ে যাচ্ছে না এবং এটি হয়তো আরো অনেক দূরে যাবে এবং এই বিক্ষোভ হয়তো বিশ্বের আরো অনেক দেশেই ছড়িয়ে যাবে, এটি আপনি মনে করছেন? ছড়িয়েছে, জি, কিন্তু মানে কার পাওয়ার, আমেরিকা যে জিনিসটা করছে ইসরায়েলকে, আপনি যদি ইউনাইটেড নেশনসে দেখেন অনেকটা এককভাবে আপনার ভেটো দিয়ে এই মানে এই যুদ্ধটা বন্ধ করতে দিচ্ছে না, হ্যাঁ। এখন অন্য অনেক দেশে আমরা হয়তো এটা চেঞ্জ দেখতে পারবো। অলরেডি আমরা জার্মানি ছাড়া ইউরোপের অনেক মানে শুরুতে যখন অক্টোবর মাসে তাদের অনেক স্ট্রং আপনার সাপোর্ট ছিল ইসরায়েলের প্রতি, সেগুলো কিন্তু অনেক কিছুই আপনার চেঞ্জ হয়েছে। একমাত্র জার্মানি আমি বলবো যে সবচেয়ে বড় এক্সেপশন, কিন্তু তারপরেও তারা তো কোনো কিছু করছে না, তারা এট বেস্ট তারা ভোট থেকে অ্যাবস্টেইন হচ্ছে, অনেক সময় পক্ষেও ভোট দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় শক্তি আমেরিকা কি করে। জি, অধ্যাপক মেহনাজ মোমেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে টেক্সাস থেকে যুক্ত হওয়ার জন্য। এর মধ্যে আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হয়েছেন লেখক, সাংবাদিক, অনুবাদক, কবি মিল্টন রহমান। আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে। আমি একটু স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন আপা মমতাজ ফারুকী চৌধুরী। একটা বিষয় যিনি আমরা একটা বিরতিতে যাওয়ার আগে খুব 2-3 মিনিট আপনি যুক্ত করেন, আপা যে জায়গাটিতে ফোকাস করলেন শেষ দিকে, যে এখন তরুণরা এত বেশি সচেতন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে, যে সহজেই তাদেরকে আপনি এখান থেকে ফিরিয়ে আনবেন, ভয়ভীতি দেখিয়ে হয়তো এত সহজ হবে না। এই যে আন্দোলনটা দানা বাঁধলো, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ছড়িয়ে গেল, সেখানে আপনি কি মনে করেন যে তরুণদের এই যে সোশ্যাল মিডিয়া নির্ভরতা, এটি একটি বড় ভূমিকা রেখেছে? অবশ্যই, কারণ ধরুন আমাদের ছোটবেলায় ভিয়েতনামের গল্প আমরা শুনেছি ঘরে ঘরে, আমরাও নিজেরা প্রতিবাদ করেছি। আমাদের স্কুলের দেয়াল পত্রিকাতে আমরা ভিয়েতনামের উপরে কলামের পর কলাম লিখেছি। ওইটা ছিল আমাদের আত্মস্থ করা, আমাদের প্রতিবাদ। সোশ্যাল মিডিয়া থাকলে নিশ্চয়ই সেটা অন্যভাবে হতো। এখন যেরকম তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার তারা যেরকম পাচ্ছেও, তারা কিন্তু সেটা ব্যবহারও করছে। এটার সুফল আমি বলছি, তথ্যের সুফলটা। তারা খুব দ্রুত ম্যাচিওরিটি হয়ে যাচ্ছে। ওদের কিসের ব্যাপারে ম্যাচিওরিটি? সোশ্যাল কনসাসনেস, ওদের গ্লোবাল সিটিজেন হিসাবে ওদের যে রেসপন্সিবিলিটি, এগুলো সবই আপনি ক্লাইমেট বলেন সব কিছুতে আছে। এবং সোশ্যাল ইনজাস্টিস, এটার ব্যাপারে ওরা খুবই সোচ্চার। আমি আমার কাছে থেকে দেখলাম যে ওরা উল্টা প্রশ্ন করে যে হ্যাঁ, অনেক বড় বড় জেনোসাইড এদিকে হচ্ছে, বিভিন্ন দিকে হচ্ছে, আমরা গল্প শুনেছি, আমরা কেন সেই ওই অমুক জেনোসাইডের গল্প শুনি, অমুক জেনোসাইডের গল্প শুনিনি, এত বিস্তৃত না কেন তোমাদের স্মৃতিতে বা আমাদের সাথে শেয়ার করনি কেন? তো তখন আমি বলি যে এটা হচ্ছে তোমরা এখন এটা জানতে পারছো, এত দ্রুত জানতে পারছো, মুহূর্তে মুহূর্তে জানতে পারছো এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এটার জন্য। সো এইটাই হচ্ছে যে ওরা তীব্র থেকে তীব্রতর হবে। তবে
ওইটা কতটুকু সাস্টেইনেবল হবে বা সাস্টেইনেবল আমি কাকে বলবো সেটা আমার মনে হয় আপনি বলেছেন আন্দোলন তো আসলে পরিণতি চিন্তা করে বিক্ষোভ শুরু হয় না, ফলে এটা অনেক কিছুর উপর নির্ভর করে যে কোথায় গিয়ে থামবে, কত দূর যাবে। কিন্তু সাস্টেইনেবিলিটি আছে একটা, সেটা এখন বলবো, তাহলে একটু আমরা একটা বিরতিতে আসছি, আপনার কাছে আর বিস্তারিতভাবে শুনবো। আমরা অনলাইনে আমাদের সঙ্গে লন্ডন এবং অস্ট্রেলিয়া থেকে যে দুজন যুক্ত আছেন আপনাদের কাছে আসবো একটা ছোট্ট বিরতি। দর্শক, আজকে আমরা গাজা ইস্যুতে যে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লো, বিশেষ করে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে যে শান্তিপূর্ণ আন্দোলন করছেন এবং কিছু জায়গায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে দমন পীড়নও হচ্ছে, এর পরিণতি নিয়ে কথা বলছি। ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ নানা দেশে বিশেষ করে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রতিক্রিয়া, তার পরিণতি, এসব নিয়ে কথা বলছি। আপনার বিরতির আগে যেই জায়গাটিতে আপনি ছিলেন, যে আপনি মনে করছেন যে এটি এখনই কনক্লুশন টানা খুব কঠিন যে আসলে আন্দোলনটা কত দূর যাবে। আমি বলছিলাম যে এটা সাস্টেইনেবিলিটি। হ্যাঁ, তো এটা এই যে প্রতিবাদটা কি, প্রতিবাদ কিন্তু একটা আসলে প্রতীকী, সবগুলোই আসলে প্রতীকী। সবাই একটা ছোট একটা অ্যাক্টের মাধ্যমে প্রতিবাদ করে, কিন্তু এটা মানুষকে উজ্জীবিত করে, মানুষকে সেন্সিটাইজ করে এবং মানুষকে রাগ ক্ষোভ দেখাবার সাহসটা দেয়। সো অনেক রকম প্রতিবাদ দেবেন। একটা সংবাদ সম্মেলনে একজন জুতো ছুঁড়ে মারলেন, ঠিক আছে, কিন্তু এটা অনেক, উনি জানেন যে অনেকের লক্ষ লক্ষ মানুষের উনি সমর্থন ছিল তার পেছনে। সো এই ছোট ঘটনা আর এই যে রেগুলার যেটা হয়, আমরা সবাই এক জায়গায় জমায়েত হই। আমাদের দেশে আমরা খুব বড় খবর পাচ্ছি না, কিন্তু আমি অনেকগুলো অনুষ্ঠানে গেছি, সোশ্যাল অনুষ্ঠান, রমজান ছিল, তারপরে পয়লা বৈশাখ ছিল, সব জায়গায় আমি দেখেছি প্রতীকী কিছু না কিছু এক কোনায় আছে বা কোথাও আছে, কিন্তু প্রতীকী কিছু না কিছু আছে। আমাদের সলিডারিটি উইথ দ্য প্যালেস্টিনিয়ান পিপল, হ্যাঁ, আর আমাদের প্রতিবাদও আছে। তো এই যে প্রতিবাদ করতে করতে মানুষ যে আরেকজনের মধ্যে আমি রাগের সঞ্চার করছি, হ্যাঁ, রাগ মানে নতুন করে রাগ আসছে না, কিন্তু রাগটা প্রকাশ করা যাবে, ওই অভয়টা দিচ্ছি, হ্যাঁ, ওই অভয়টা, ওই ফ্রিডমটা সে ফিল করছে, এবং যে বঞ্চিত বা যে নির্যাতিত তার পক্ষে দাঁড়াচ্ছি, মানে আমার যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, এটা এক সর্ট অফ, মানে আপনি একটা ইমোশন আপনার ভিতরে আসলো এবং আপনি ওই ইমোশনটা দেখালেন, ঠিক আছে, দিস ইজ সাস্টেইনেবল। এটাই হচ্ছে আমার কাছে প্রথম সাস্টেইনেবিলিটি, যে আপনি আরেকজনের মনের মধ্যে ইম্প্যাক্ট ফেলছেন। এবং এই বিক্ষোভের একটা সবচেয়ে নতুন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটি মনে হয়, যে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ বলে শুধুমাত্র খ্রিস্টান মুসলিমরা দাঁড়াচ্ছে তা না, স্বয়ং ইহুদি ছাত্রছাত্রীরাও এই বিক্ষোভের অংশ হচ্ছে। তার মানে তারাও মনে করছে তার দেশের সরকার যে জেনোসাইড করছে প্যালেস্টিনিয়ানদের উপরে, সেটির তারা সমর্থন করছে না। ফলে এটাই সবচেয়ে বড় সাস্টেইনেবিলিটি, আমি সেটাই বলছি, কনভার্জেন্স। যে যেখানেই থাকুক, যে আসলে তরুণরা সবসময় ওরা কিন্তু অন্যায়ের বিপক্ষে থাকে এবং ওদের মধ্যে নিজেদের মধ্যে মানবতার পক্ষে সবাই একটা আছে, সবাই আছে ওরা। কিন্তু এই যে এখন যে সবাই মানে সক্রিয়ভাবে অনেক বাচ্চাকে দেখবেন, বিশেষ করে যারা বাইরে থাকে, তারা সবাই কিন্তু ওই যে প্যালেস্টিনিয়ান ওই স্কার্ফটা, ওই যে স্কোয়ার স্কার্ফ, লাইন আলা স্কার্ফ, ওটা একটা আলাদা সাইনেজ ল্যাঙ্গুয়েজ আছে ওটা। অনেক প্রত্যেকটা বাচ্চাকে দেখবেন ওদের ব্যাকপ্যাকের মধ্যে ওইটা আছে। তো বাচ্চা মানে তরুণ প্রজন্মের মধ্যে, তো এইগুলা সবই হচ্ছে যে ওরা একটা বড় জিনিস হচ্ছে ওদের, আমি বলবো সাস্টেইনেবিলিটি, যে অ্যান্টি মুসলিম একটা ইয়ে ছিল, হ্যাঁ, ওইটা এখন একদম ধূলিসাৎ হয়ে গেছে। এখন হচ্ছে মানবাধিকারের পক্ষে সবাই একটা প্ল্যাটফর্মে, কেউ কোনো মুসলিম খারাপ, ইহুদি খারাপ,
খ্রিস্টান খারাপ, এই গল্পে এই মানে তরুণরা এই গল্পে আর নাই, এইসব তোতাপাখি গল্পে বাচ্চারা মানে তরুণ প্রজন্ম আর হবে। রাইট। তাহলে আন্দোলনের সাস্টেনেবিলিটি এই জায়গাটাই যে এটা ছড়িয়ে যাচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে। এবং আমি একটু লন্ডনে, আমাদের সঙ্গে লন্ডন থেকে যিনি যুক্ত হয়েছেন সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক, অনুবাদক মিল্টন রহমান। মিল্টন রহমান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মিল্টন রহমান, যুক্তরাষ্ট্রের যে বিক্ষোভ তার প্রতিক্রিয়া এবং সেটার কি হতে পারে আমরা শুনছিলাম অধ্যাপক মেহনাজ মোমিনের কাছ থেকে। লন্ডনে আসলে কি হচ্ছে, সেখানে কি ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছেন এবং তার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকার কি ভূমিকা রাখছে, মানে সামগ্রিকভাবে কি দেখছেন ওখানে এই ইস্যুতে? হ্যাঁ, এইখানে আপনি প্রোটেস্টের বিষয় যেটা আসছে, আপনার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন থেকে এটা অর্গানাইজ করা হয় এই ক্যাম্পেইনগুলো, এবং এটা ফ্রম দ্য বিগিনিং আপনার যখন যুদ্ধ শুরু হলো গত 7 অক্টোবরের পর থেকেই, এরপর থেকেই এখানে প্রোটেস্টটা প্রতি শনিবার অথবা রোববার একদিন প্রত্যেক সপ্তাহেই কিন্তু এখানে আপনার লন্ডনের মূল শহরে পার্লামেন্ট এলাকায় এবং আপনার হাইড পার্ক এলাকার মধ্যে বিক্ষোভ সমাবেশ এখানে হচ্ছে। এবং প্রথম দিকে আমরা দেখেছি যে এই যুক্তরাজ্য সরকার বলেছিল যে কোনো ধরনের প্রোটেস্ট করা যাবে না, যারা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নানান ধরনের ভয়ভীতি কিন্তু তখন দেখানো হয়েছিল। কিন্তু দেখা গেছে যে যারা প্রতিবাদ করছে, যারা ফিলিস্তিন সমর্থক যারা, তারা কিন্তু সেই এই সরকারের সেই বিধিনিষেধ তারা মানেনি এবং তারা আন্দোলনে যুক্ত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রত্যেক সপ্তাহে, যে গতকালকেও ছিল, সেইখানেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়েছে। এবং দেখা গেছে যে সেই আন্দোলন থেকে অনেকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং এইখানে যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে ঠিক ওইভাবে আপনার বিভিন্ন ইউনিভার্সিটির যে ক্যাম্পাসে কিংবা ছাত্রছাত্রীরা ওইভাবে আলাদাভাবে কোনো প্রতিবাদ এখানে লন্ডনে না, এখানে সম্মিলিতভাবে সবাই প্রতি সপ্তাহে কিন্তু আপনার প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। সেটি ছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন আপনার প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিবাদ হচ্ছে এটা। এবং যার ফলে দেখা গেছে আপনারা দেখবেন যে যুক্তরাজ্য সরকার এই প্রতিবাদের কারণ প্রশ্ন আসছে যে এই প্রতিবাদগুলোতে কোনো কাজ হচ্ছে কিনা। দেখা গেছে যে যুক্তরাজ্য সরকার প্রথম দিকে একতরফা ভাবেই কিন্তু ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছিল। যখন এই প্রতিবাদ এখানে অব্যাহত থাকলো এবং এখানে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ নট অনলি লন্ডন, বিভিন্ন বড় শহরগুলোতে একযোগে আন্দোলন করছে, তখন কিন্তু যুক্তরাজ্য সরকার তার অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। দেখা গেছে যে আপনার যখন গণহত্যা হচ্ছে, গণহত্যার অভিযোগ উঠলো, তখন এখানকার পররাষ্ট্র যে মন্ত্রী, আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন, তিনি সেটার প্রতিবাদ জানিয়েছেন, যে ইসরায়েলকে দোষারোপ করেছেন। হ্যাঁ, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে যুক্তরাজ্যের যে রাজনৈতিক কিংবা বাণিজ্যিক যে স্ট্যান্ড, সেটা কিন্তু হচ্ছে তারা দ্বিচারিতায় বিশ্বাসী। হ্যাঁ, তাদের বাণিজ্য আছে। যেমন ইরান যখন আপনার ড্রোন পাঠালো, হামলা করলো, তখন কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি যুক্তরাজ্য, বিকজ ইরানের সাথে তাদের বাণিজ্য আছে, অস্ত্র বাণিজ্য আছে, ব্যাপার স্যাপার এখানে আছে। হ্যাঁ, তো এইগুলোর কারণে দেখা গেছে যে এখানে যে বিক্ষোভের যে ব্যাপারটা এসছে, বিক্ষোভ থেকে আসলে এখানে কাজ হচ্ছে। আমাদের যুক্তরাজ্যে যে বিক্ষোভ সমাবেশগুলো হয়, এগুলো এখন একটা শক্তপোক্ত অবস্থানে এসেছে। এই আন্দোলন দেখা গেছে যে আপনার নানানভাবে এখানে বাঙালি অধ্যুষিত যে এলাকা টাউন হ্যামলেটস, সেখানেও বলা হয়েছে যে বিভিন্ন স্থাপনার মধ্যে প্যালেস্তাইনের আপনার পতাকা উত্তোলন করা হয়েছিল। সেগুলো যদিও একেবারে আদালত থেকেই নির্দেশ দিয়ে সেগুলো নামানোর জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন, সেগুলো নামানো হয়েছে। কিন্তু যারা ব্যক্তি মালিকানায়, যাদের ব্যক্তি যে অ্যাসেটগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে, তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এখন হচ্ছে ইউরোপের যে রাজনৈতিক মেরুকরণ আপনি এখন দেখবেন, সেটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যেটা যে একতরফা ভাবে যে মার্কিন যে আগ্রাসনের কথা বলছি, যে মার্কিনীরা যে কয়েকদিন আগেও বাইডেন বলেছেন যে যুক্তরাষ্ট্র সরে গেলে বিশ্ব শাসন করবে কি, সেই দিন কিন্তু এখন নাই। এখন ধীরে ধীরে বদলাচ্ছে। আপনি কয়েকদিন আগেও দেখবেন যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সে বলেছে যে যদি যুক্তরাষ্ট্রকে থামানো না যায়, তাহলে এই যুক্তরাষ্ট্রই কিন্তু ইউরোপকে মেরে ফেলবে। তাহলে তার মানে হচ্ছে যে ইউরোপ মার্কিন বিরোধী একটা মনোভাব কিন্তু এই ইউরোপের মধ্যেও এখন তৈরি হচ্ছে। হ্যাঁ, যেটি হয়তো আমেরিকা যে আগ্রাসী যে মানসিকতা, সেখান থেকে
মার্কিনীদেরকে সরে যেতে পিছু হটতে হয়তো আমাদের মনে হয় যে এই ইউরোপ যদি জেগে ওঠে, এবং ফ্রান্সের প্রেসিডেন্টের মতো ইমানুয়েল ম্যাক্রো যেহেতু এই মন্তব্য করেছেন, আমরা আশা করি যে ইউরোপের মধ্যে কিন্তু এই ধরনের একটা বড় ধরনের একটা প্রতিবাদ তৈরি হবে, এবং ইইউ থেকে এই এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি তারা ভাবছে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মার্কিন যে আগ্রাসন রয়েছে বা তাদের যে হস্তক্ষেপগুলো রয়েছে সেগুলো থেকে তারা সরে আসতে। এবং জার্মানের ভূমিকা তো আপনারা জানেনই। মিলন রহমান, তো একটা এখন একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যেমন আমরা দেখছি যে সেখানে অনেক ইহুদি ছাত্রছাত্রীও রাস্তায় নেমে গেছে তাদের রাষ্ট্রের, তাদের দেশের সরকারের যে জেনোসাইডের বিরুদ্ধে। যুক্তরাজ্যে যে বিক্ষোভ হচ্ছে সেখানে যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি নাগরিকদের ভূমিকা কি? তারা কি এই আন্দোলনে, এই বিক্ষোভে আছেন এরকম জানা যাচ্ছে? হ্যাঁ, তারা আছে। যেমন জুইশদের যে আন্দোলন ছিল সেটা গতকালকে যেটা ছিল, ওরা ওখান থেকে ওইটা ক্যান্সেল করেছে নিরাপত্তার কারণে। তাদেরকে আচ্ছা, প্রশাসন থেকে বলা হয়েছে যে তাদের বিক্ষোভটা ক্যান্সেল করবার জন্য। এবং এখানে সম্মিলিতভাবেই কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলন করছে এখানে। এবং আপনি দেখবেন যে তেল আবিবেও তো আন্দোলন হচ্ছে তাদের তাদের সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনের সেই জায়গাগুলো কিন্তু, সেই হাওয়াটা তো এই লন্ডনেও আছে বা ব্রিটেনের বিভিন্ন শহরেও আছে। এবং এই আন্দোলনটা কিন্তু একযোগেই হচ্ছে, এবং গাজাতে যে গণহত্যাগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে সবাই কথা বলছেন এখানে। এবং আপনি দেখবেন যে এই দেশের যে সরকার, টরি সরকারের মধ্যেও কিন্তু একটা বিভক্তি তৈরি হয়েছে, যে একটা গ্রুপ সমর্থন করছে প্যালেস্টাইনকে, একটা গ্রুপ সমর্থন করছে ইসরায়েলকে। তো এইখানে একইভাবে আপনি অন্যান্য দল, বড় দল, লেবার দলের মধ্যেও একই অবস্থা। হ্যাঁ, নানানভাবে এখানে বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে যে পার্লামেন্টের মধ্যেও আমরা বিতর্ক হতে দেখছি, যে কেউ পক্ষে কেউ বিপক্ষে। জি। হ্যাঁ, এবং মিলন রহমান, মানবতার দেশে আপনার কাছে আবার আসবো। মিলন রহমান, আবার আসবো। আকিদুল ইসলাম, আপনার কাছে আসবো। আর একটা ছোট্ট বিরতির সময় হলো, আপনার কাছে আসবো। দর্শক, গাজা ইস্যুতে যে বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, সেটি নিয়ে কথা বলছি। ফিরছে আর একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জেনোসাইড বা গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ নানা দেশে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা তার ক্যাম্পাসে আন্দোলন করছেন, তার প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদে এই আন্দোলনের পরিণতি কী হতে পারে, এবং শিক্ষার্থীরা বিশেষ করে এই আন্দোলন কতদিন টেনে নিতে পারবেন, সেটি নিয়ে কথা বলছি। একটু অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক আকিদুল ইসলাম, তার কাছে যেতে চাই। আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়ায় কি হচ্ছে? মানে যে বিক্ষোভ যুক্তরাষ্ট্র থেকে শুরু হলো এক অর্থে, সেটির মানে প্রভাব বা সেটির ঢেউ তো অস্ট্রেলিয়াতে লেগেছে, এবং সেখানে কি শিক্ষার্থীরা বা নানা শ্রেণী পেশার মানুষ কি নেমেছেন রাস্তায়? মানে কি দেখছেন আসলে? অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে যদি মেহনাজ মোমেন এবং মিল্টন রহমানের মতো বলতে পারতাম যে আন্দোলন জোয়ার এসছে, এবং বিভিন্ন রাস্তায়, হাইড পার্কে, ইউনিভার্সিটিতে, কলেজে আন্দোলন হচ্ছে, আন্দোলন ছড়িয়ে পড়েছে, সর্বস্তরের মানুষ যুক্ত হচ্ছে এই আন্দোলনে, এবং ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, ইহুদিরাও যুক্ত হচ্ছে এই আন্দোলনে। এই কথাটা যদি বলতে পারতাম যে অস্ট্রেলিয়াতেও এমন হচ্ছে, তাহলে আসলে আমি খুবই আনন্দিত হতাম। কিন্তু আন্দোলন বলতে যা বোঝায়, ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে যেভাবে আন্দোলন গড়ে উঠেছে, আসলে অস্ট্রেলিয়াতে আন্দোলন বলতে যে কথাটি বোঝায় ঠিক সেভাবে গড়ে ওঠেনি। এখানে আমি 3 ভাগে ভাগ করতে পারি ইসরায়েল ইস্যুতে এই অস্ট্রেলিয়ার ভূমিকা। সেটি একটি হচ্ছে সরকারের ভূমিকা, দ্বিতীয় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা বা তাদের প্রতিক্রিয়া, এবং অন্যটি হচ্ছে যে এখানে সাধারণ মানুষ কি ভাবছে এবং তারা কি ভূমিকা রাখছে। এখানে সরকারের ভূমিকাটা মিল্টন রহমান যেমন ভাবে বলছিলেন যে যুক্তরাজ্যের সরকার আসলে দ্বিচারী ভূমিকা পালন করছে, আমাদের সরকারের ভূমিকাটিও আসলে সেরকমই। যদি একেবারে খাস বাংলায় বলি, তাহলে আমাদের অস্ট্রেলিয়ান সরকার কিন্তু একেবারে আমেরিকান সরকারকে বা আমেরিকান প্রশাসনকে লেজুর বৃত্তি করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সরাসরি কিন্তু আমেরিকা যে ভূমিকা রাখছে ইসরায়েলের ব্যাপারে, সেই ভূমিকাটি আমাদের সরকার রাখছে না। অর্থাৎ এখানে সরকার একটু ব্যালেন্স করছে। আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কয়েকদিন আগেও সাংবাদিকদের একটি সম্মেলনে যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েলের যারা বসবাস করছেন আমাদের দেশে এবং সারা বিশ্বে, আমরা তাদেরকে সমর্থন করি, আবার যারা ফিলিস্তিনি রয়েছেন তাদেরকে সমর্থন করি। অর্থাৎ আমরা কোনো পক্ষ অবলম্বন করতে চাই না।
কিন্তু যে বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি যে এখানে যে আন্দোলনগুলো গড়ে উঠছে সেই আন্দোলন দমনে কিন্তু আবার সরকার সুস্পষ্টভাবে ভূমিকা রাখছে। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই কিন্তু বলেছেন যে ইসরায়েলে এবং হামাস যে ঘটনাগুলো ঘটাচ্ছে বিভিন্ন জায়গায়, সেই সন্ত্রাসকে আমরা আমাদের রাস্তায় নিয়ে আসতে চাই না এবং সেটি বরদাস্ত করা হবে না। এবং যখন ফিলিস্তিনের পক্ষে এবং এই হামাসের পক্ষে বলুন কিংবা গাজার পক্ষে বলুন, এখানে যে আন্দোলনগুলো গড়ে উঠছে, ওঠার চেষ্টা করছে, সেই আন্দোলনকে কিন্তু সরকার কড়া হাতে দমন করছে এবং অনেককেই বন্দী করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এখানে এই অস্ট্রেলিয়াতে কিন্তু জনাব আকিদুল ইসলাম, একটা প্রশ্ন, এই যে আন্দোলন যেটা যত ছোট পরিসরই হোক, এটি মানে অর্গানাইজ করছেন কারা, মানে কাদের নেতৃত্বে হচ্ছে এটা, মানে ছোট আকারে হলেও? এটি শুধুমাত্র ফিলিস্তিনের যে সমস্ত জনগণ রয়েছেন তারাই এই আন্দোলন গড়ে তুলছেন। এবং আমি যে কথাটি আসলে বলতে চাইছি এই মুহূর্তে সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কিন্তু দ্বিতীয় বৃহত্তর সম্প্রদায় হচ্ছে মুসলিম সম্প্রদায়। অর্থাৎ এই দেশে মাত্র 2.5 কোটি মানুষের বাস সমগ্র অস্ট্রেলিয়াতে। এই 2.5 কোটি মানুষের মধ্যে প্রায় 10 লক্ষ হচ্ছে মুসলিম। কিন্তু সত্যিকার অর্থেই আমি যে কথাটি বলছিলাম যে আমি যদি বলতে পারতাম যে আন্দোলন গড়ে উঠেছে তাহলে আমিই আনন্দিত হতাম, কিন্তু একটি মিছিলে কিংবা একটি প্রতিবাদ সমাবেশে আমি কখনোই এই 10 লক্ষ মুসলিমের মধ্যে 1000 মুসলমানকেও সমাবেশে অংশগ্রহণ করতে দেখি নাই। অর্থাৎ এখানে যে কারণেই হোক, হয়তো অস্ট্রেলিয়ার চরিত্রটি এমন যে আন্দোলনমুখী নয় তারা, সে কারণেও হতে পারে। এই কারণেই আমি যে বিষয়টি আসলে লক্ষ্য করছি যে আন্দোলনটি এখানে একেবারেই নেই, এটি মানে খুব কষ্টের সঙ্গেই বলতে। তার মানে যতটুকু আন্দোলন হচ্ছে সেটি করছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ফিলিস্তিনিরা, তাই তো? শুধুমাত্র তারা, এর সঙ্গে অন্য কোনো মুসলিম সম্প্রদায়কে যুক্ত তারা করতেই পারছেন না এবং কোনো মুসলিম সম্প্রদায় যুক্ত হচ্ছেন না। যেমন যুক্তরাষ্ট্রে কিংবা যুক্তরাজ্যে ইহুদিরা পর্যন্ত প্রতিবাদ করছেন, ইহুদিরা পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং সারা বিশ্বেই এই বিষয়টি লক্ষ্য করছি। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু এই বিষয়টি আমরা লক্ষ্য করছি না। যেমন ধরুন, আমি আরেকটি কথা বলতে চাই যে অস্ট্রেলিয়া যেহেতু মানবিক একটি রাষ্ট্র, এখানে প্রতি বছর কিন্তু সারা পৃথিবী থেকে প্রতি বছর 10 থেকে 12,000 শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়। অর্থাৎ একেবারে ডেকে এনে আশ্রয় দেওয়া হয়। যখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল তখনও কিন্তু আফগানিস্তানের প্রায় 30,000 আফগানিকে এই দেশে নিয়ে আসা হয়েছিল এবং বিভিন্ন যখন যে দেশে যুদ্ধ হচ্ছে, যখন যেখানে মানবিক সংকট তৈরি হচ্ছে সেখান থেকে। কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি যে এই সরকার ইসরায়েলের যে মানবাধিকার লঙ্ঘনের জন্য তারা যেভাবে গাজাতে হত্যাকাণ্ড চালাচ্ছেন, সেখানে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানের একজন মানুষকেও কিন্তু তারা আশ্রয় দিচ্ছেন না। আশ্রয় দিচ্ছেন না মানে আশ্রয় চাচ্ছেন কিনা সেটিও তো একটা ব্যাপার। অবশ্যই চাচ্ছেন, শুধু চাচ্ছেন না, এই যে ফিলিস্তিনিরা আন্দোলন করছেন তারা কিন্তু এই দাবিটিও করছেন যে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন সেখানে রয়েছে, দরকার হলে তাদের ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসুন। আপনারা তো স্থায়ী নাগরিকত্ব দিয়ে নিয়ে আসছেন আফগানিদের, বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে আসছেন যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের দেশের, আমাদের সন্তানদের, আমাদের আত্মীয় স্বজনকে ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসুন, তারপরে দেশ শান্ত হলে আবার তারা ফিরে যাবে। তার মানে অস্ট্রেলিয়া এখন এই কাজটি করছে না যেহেতু এর একটি অংশে হচ্ছে ইসরায়েল, তাই তো? পরিষ্কার এটি পরিষ্কার। আমি সে কথাই বলছি যে এরা কিন্তু একেবারে অন্ধভাবে সমর্থন করছে আমেরিকাকে। আমেরিকা যেমন সরাসরি যুক্ত হয়েছে এই যুদ্ধে, অস্ট্রেলিয়া সরাসরি যুক্ত না হলেও এখানে কিন্তু আমেরিকা যে পথে যাচ্ছে সেটিকেই সমর্থন করছে। অনেক ধন্যবাদ আকিদুল ইসলাম। আমরা আরেকটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, ফিরছি আরেকটা বিরতি নিয়ে। আজকে আমরা গাজা ইস্যুতে দেশে দেশে বিক্ষোভ নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় যে বিক্ষোভ হচ্ছে তার পরিণতি এবং দীর্ঘমেয়াদী এই আন্দোলনের বা এই বিক্ষোভের পরিণতি কী হবে সেটি নিয়ে একটা বিষয়। বিরতির আগে আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যে ভদ্রলোক ছিলেন, সাংবাদিক আকিদুল ইসলাম, তিনি বলছিলেন যে খুবই ছোট পরিসরে সেখানে বিক্ষোভ হচ্ছে এবং সেটি মূলত
অস্ট্রেলিয়ায় যারা প্যালেস্টাইনের জনগণ থাকেন ওনারাই বিক্ষোভটা করছেন, এমনকি অস্ট্রেলিয়ায় প্রচুর মুসলিম থাকেন, তারাও এই বিক্ষোভে এখন পর্যন্ত অংশ নিচ্ছেন না। আরেকটি ব্যাপার খেয়াল করেন যে মধ্যপ্রাচ্যের দেশে দেশেও যে ধরনের বিক্ষোভ আমরা প্রত্যাশা করি সেটি কি দেখছেন আপনি? আবার আজকেই একজন সিনিয়র সাংবাদিক ফেসবুকে লিখলেন যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিক্ষোভ করছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কি করছে, বাংলাদেশে বিক্ষোভ কোথায়? এই বিষয়গুলো আপনি কিভাবে দেখবেন? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে হয় নাই তা কিন্তু না, ওরা কিন্তু ওই আগে মানে গত বছর থেকেই কিন্তু শুরু করেছে। আচ্ছা, হয়তো এই যুক্তরাষ্ট্রের মতো ওইভাবে যে আমাদের যে শাহবাগ চত্বরের মতো ওরকম কিছু এখনো হয় নাই, কিন্তু আমি বললাম একটু আগেই বললাম যে আমি দেখেছি অনেক জায়গায় প্রতীকী কেউ না কেউ কিছু না কিছু করছে। আমার যেটা ভালো লেগেছে, অনেক ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে আমি দেখেছি, তো ওদের হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে ওখানে ওরা একটা আপনি পরিষ্কার মনে করতে পারবেন যে 90-80-র দশকেও বাংলাদেশে ফিলিস্তিন ইস্যুতে যে ধরনের বড় বিক্ষোভ হয়েছে সেটি কি এখন আপনি দেখেন? ধরেন আমার হাতে এই যে বইটি হৃদয় আমার প্যালেস্টাইন, এটি 1982 সালের একটি সংকলন এবং এটি সংকলনটা সম্পাদনা করেছেন আমাদের দুজন কিংবদন্তি তুল্য মানুষ, আবুল হাসনাত এবং মফিদুল হক। এবং এখানে লিখেছেন কারা দেখেন, এখানে লিখেছেন শওকত ওসমান, সানাউল হক, আবুল হোসেন, হাসান হাফিজুর রহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, ওনারা লিখেছেন। তো এখন এই 2024 সালে এসে এই শতকে এসে আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের যে সহমর্মিতা, আমাদের যে সংহতি, সেটি দেখি কিনা আসলে প্রশ্নটা করছে এই কারণে। আমি দেখি পৃথিবী তো আরো অনেক বড় হয়েছে, এটা না যে কোনো যুদ্ধ ছোট নয়, কিন্তু অনেক যুদ্ধ এসেছে আমাদের, অনেক যুদ্ধের সাথে আমরা বাস করছি এবং মানুষের ব্যক্তিগত পর্যায়ে দৈনন্দিন পর্যায়ে অনেক বড় সংগ্রাম এসেছে। তো একটা সেটাও হতে পারে যে সব মানুষ সব সময় বা স্পেশালি যারা তরুণ প্রজন্ম, ওরা যে ওই অবকাশটা আছে সারা যে ঠিক নিয়মিতভাবে করবে, সেটা আমারও কিছুটা অজ্ঞতা থাকতে হবে, আমি হয়তো জানি না, সেটাও হতে পারে। কিন্তু আমরা এই যে নাটকে, এখানে এক্সপেরিমেন্টাল নাটকে, ওখানেও কিন্তু ওরা প্রতীকীভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আসছে। এইটা একটা জিনিস হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে এই প্রজন্মের আমাদের দেশের ছেলে মেয়ে বা তরুণদের বলতে পারি যে ওরা অনেক ম্যাচিওর হচ্ছে প্রকাশ্যে, ওরা ফিলিস্তিনিদের জন্য প্রকাশ করছে, ওরা অন্য সব কিছুর জন্যই প্রকাশ করছে। প্রতিবাদের ধরনটা বদলে গেছে, সেটা প্রতিবাদের ধরনটা বদলে গেছে। আর ধরেন যুদ্ধ যখন ঘটছে, যুদ্ধ হচ্ছে এমন একটা অ্যাক্ট যে তার এটা খুব স্বল্পকালীন বলবো, যার জীবন সেটার ইম্প্যাক্ট অনেক বড়, অনেক দিন ধরে থাকে। কিন্তু যখন চোখের সামনে যুদ্ধর সিন নাই, তখন ওই চোখের সামনে যুদ্ধের সিন নাই, কিন্তু অনেক যুদ্ধ চলতেছে, ঠিক আছে? সো ওগুলোরও কিন্তু প্রতিবাদ বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমি খুব গর্বিত যে আমাদের দেশের তরুণদের, ওরা বিভিন্নভাবে সাহিত্যে, গল্পে, সব কিছুতে এবং সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু অনেক প্রতিবাদ করছে। আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে প্রশ্ন দিয়ে যে এই যে বিক্ষোভটা কত দূর যাবে, এবং আপনি ইউরোপ থেকে এবং অস্ট্রেলিয়া থেকে যে দুজন ছিলেন তারা বললেন যে যুক্তরাজ্য তার ফিলিস্তিন ইস্যুতে নীতি পরিবর্তন সরাসরি না করলেও বোঝা যাচ্ছে যে তারা এই বিক্ষোভের কারণে কিছুটা পিছু হটা বা কিছুটা নমনীয় হওয়ার জায়গায় যাচ্ছে। তার মানে আন্দোলনের বা বিক্ষোভের এটিও একটি সফলতা। হ্যাঁ, আর আমাদের তো একটা, আমি তো বলি যে আমরা যেহেতু অনেক দিন ধরে ফিলিস্তিনিদের কাছে আছি, আমার একটা ইন্টার্ন এসেছিল ফিলিস্তিনি স্টুডেন্ট, ও আমেরিকান ফিলিস্তিনি। তো ও বললো যে আমি খুব খুশি হয়েছে বাংলাদেশে ইন্টার্নশিপ করার জন্য, কারণ আমি জানি বাংলাদেশ আমাদের একটা খুব ভালো বন্ধু, ঠিক আছে? তারপরে আমি কিন্তু দেখেছি আমাদের এই মানে তখন পাকিস্তান ছিলাম হয়তো, বা হ্যাঁ পাকিস্তান ছিলাম বা বাংলাদেশও ছিলাম, তখন কিন্তু আমাদের এখানে লোকজন প্যালেস্টাইনে গিয়ে যুদ্ধ করেছে, হ্যাঁ যুদ্ধ করেছে। তো এই যে আমরা কিন্তু সবসময় ওদের পাশে আছি। সেটা তরুণ প্রজন্ম যে করছে সেটা কিন্তু আমার যেটা মনে হয় যে সেটা বাংলাদেশের বাইরে বেশি স্পষ্ট। হ্যাঁ, ওখানে বাইরে বেশি স্পষ্ট ওদের লেখনী, ওদের এবং বাইরে যে ওরা দানা বাচ্ছে সেখানে অনেক জায়গায় ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিড দিচ্ছে। হ্যাঁ,
আর যেটাতে আমার সবচেয়ে আমি মানে উৎসাহিত এবং আমি ইন্সপায়ার্ড, সেটা হচ্ছে এই তরুণ প্রজন্মর এই লেসনে ওদের মূল মন্ত্র হচ্ছে যে ছড়িয়ে দাও। আচ্ছা, যাই পাচ্ছে, যেই খবরই পাচ্ছে, যাই মনে হচ্ছে সে সঙ্গে সঙ্গে সেটা ছড়িয়ে দিচ্ছে। রাইট। এবং এই ছড়িয়ে দেওয়াটার পরিণতি কি? আমি একদম শেষবারের মতো আবার একটু যুক্তরাজ্যে যেতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে আছেন মিল্টন রহমান। মিল্টন রহমান, এই বিক্ষোভের শেষ পর্যন্ত পরিণতিটা কি হবে? মানে আপনার কি মনে হয় যে যুক্তরাজ্য নীতি থেকে কি সরে আসবে ইসরায়েল ইস্যুতে? না, এটা নীতি থেকে সরে আসার যে বিষয়টি বলছেন, যে এটা তাদের যে নীতি থেকে তারা তো পুরোপুরি সরে আসবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে যুদ্ধ চলছে এটা কিভাবে শেষ হবে, সেই প্রশ্নটি এখন এসছে। যুদ্ধবিরতি এখন এটি সমাধান তো বলা হচ্ছে টু স্টেট সলিউশন, মানে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, এবং এটি হচ্ছে একমাত্র সমাধান, এটিই বলছে। এবং এই জায়গায় যদি তাদের দীর্ঘদিনেরই দাবি, যে অধিকৃত যে তাদের ভূমি সেটা যদি তারা ছেড়ে দেয় ফিলিস্তিন আর ইসরায়েল, তাহলেই একমাত্র তারা যুদ্ধ থামাতে পারে। এটা তো তাদের দীর্ঘদিনের দাবি। এখন সেই দাবি আপনার পূরণ হচ্ছে কিনা, বা ইসরায়েল সেই দাবি মানছে কিনা, এবং এই ক্ষেত্রে তো বিভিন্ন রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে। কাতারে বৈঠক হয়েছে, বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে, তুরস্ক চেষ্টা করেছে এইটার মধ্যস্থতা করবার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে এখানে মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিটা আসলে কোথায়। সেখানে যেই দেশগুলো মার্কিনী দুতিয়ালি করছে, তারা যদি সেই অবস্থান থেকে সরে না আসে, বিশেষ করে সৌদি আরবের মতো বড় দেশ যদি মধ্যপ্রাচ্য থেকে, সেটা কিন্তু শেষ হবে না। সেটা একটা বড় ইস্যু। এবং সেই সাথে এইখানে যে পরাশক্তি যেগুলো রয়েছে বড়, এগুলোর মধ্যে যে ফিলিস্তিন ইসরায়েলকে যে সমর্থনের যে প্রবণতা, সেটাও আসতে হবে। যেমন আপনি দেখেন যে যখন গণহত্যার বিষয়গুলো এসছে, বিভিন্ন মিডিয়াগুলোতে যখন এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হলো, তখন কিন্তু আমেরিকাও বলেছে যে তাদেরকে, ইসরায়েলকে আর কোনো ধরনের সহায়তা করবে না। কিন্তু ইসরায়েল তখন বলেছে যে সে একাই লড়বে। আবার দেখা গেল কয়েকদিন পরে ঠিকই অস্ত্র সহায়তা দিচ্ছে। এই যে গত পরশুদিনও কিন্তু সহায়তা দিয়েছে আমেরিকা, আপনার দিচ্ছে, যুক্তরাজ্যও দিচ্ছে। যখন ইরান ড্রোন হামলা করলো, আপনার যুক্তরাজ্য থেকে কিন্তু এগুলো ড্রোনগুলো পতন ঘটানো হয়েছে, কিন্তু অনেকগুলো সহায়তা এই যুক্তরাজ্য থেকে গেছে। এই যে রাজনীতির যে দ্বিচারিতা কিংবা বহুমুখিতা, এবং এই বিষয়গুলো, কারণ হচ্ছে আমেরিকা তো চায় যে সবসময় একটা বিরোধ লেগেই থাকুক। আপনি দেখেন অস্ত্র ব্যবসায়ীরাও চায় না, যুদ্ধ থেমে গেলে অস্ত্র ব্যবসা হবে কি করে। এখন আপনি আমেরিকার যে ভূমিকাগুলো, চরিত্রটা, সেটাই আমি আপনাকে বলছি। যে কয়েকদিন আগে দেখেন চাইনাই বলছে যে আমেরিকাকে বলছে যে তোমার সাথে তো আমার সম্পর্কটা ভালো হওয়া উচিত, খারাপ কেন হবে। সেটা সে শুনেছে, কিন্তু কতক্ষণ পরেই আবার সে বলছে, আমেরিকা বলছে যে চায়না হচ্ছে রাশিয়াকে ইন্ধন দিচ্ছে ইউক্রেনে হামলা করবার জন্য। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমেরিকা চায় না যে কোথাও, যে বিশ্বের কোথাও কোনো জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক। তার মানে খুব সহজে মধ্যপ্রাচ্য শান্ত হচ্ছে না, এইটা কি উপসংহার? হ্যাঁ, মধ্যপ্রাচ্য আমার মনে হয় না যে খুব সহসাই এই যুদ্ধ শেষ হবে। কারণ এই যুদ্ধের রেশ তো আপনারা জানেন সে বহু আগে থেকে চলে আসছে, এবং এটি যে খুব সহসাই শেষ হবে, হয়তো সাময়িকভাবে যুদ্ধবিরতির মাধ্যমে হয়তো কিছু একটা হতে পারে, কিন্তু এটার দীর্ঘমেয়াদী সমাধান হতে আমার মনে হয় যে এটা অনেক সময় লাগবে। জি, মিল্টন রহমান, অনেক ধন্যবাদ। আমাদের অস্ট্রেলিয়া থেকে ছিলেন আকিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপা, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, তাহলে হতাশা থেকে শেষ করবো আমরা, যে মধ্যপ্রাচ্য বা ফিলিস্তিনের জনগণের উপরে যে জেনোসাইড চলছে, এটি চলতে থাকবে এবং ছাত্রদের বিক্ষোভ আস্তে আস্তে মিয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে? শুধু ছাত্রদের বিক্ষোভে তো সাধারণ মানুষের বিক্ষোভ। হ্যাঁ, ধরেন এখন যদি অনেক কিছু আছে, যেরকম পণ্য বর্জন করতে পারে, অলরেডি শুরু করছে। আপনি অনেক জায়গায় গিয়ে দেখবেন, আমাদের দেশের কথাটাই ভুলে গেছে, যে তারা যখন অ্যানাউন্সমেন্ট, মানে জানতে পারলো ইনফরমেশন যে কোনোভাবে ইসরায়েল সমর্থন আছে এমন মালিকানা হচ্ছে কিছু কিছু জিনিস, পণ্য, এবং ইসরায়েলের কেউ যারা ইসরায়েলকে সাহায্য করছে এরকম আর পণ্যের ব্র্যান্ডগুলাকে নীরবে কিন্তু অনেক, আবার বড় হোটেলেও আমি দেখেছি ওরা কিছু বলে নাই, কিন্তু ওইটা রাখছে না।
হয়তো মানুষ খেতে যাচ্ছে না বা কোনো একটা, মানে কিছু কিছু সমর্থন জনগণ যেভাবে করতে পারে সেভাবে সাধারণ মানুষ যেভাবে তার মানে এই যে বিক্ষোভটা শুরু হলো এটির আসলে ব্যাপ্তি অনেক এবং ধীরে ধীরে কত দূরে যাবে সেটি এখনই বলা কঠিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শেষ করছি এবং আমার হাতে যে বইটি 1982 সালের হৃদয় আমার প্যালেস্টাইন, এখানে ফিলিস্তিনের কবি, খুব প্রখ্যাত কবি মাহমুদ দারবিশের একটি কবিতার কয়েকটি লাইন পড়ি আমি, এটি আহসান হাবিব অনুবাদ করেছিলেন। আপনাকে ধন্যবাদ। আমি দর্শক বিদায় নিচ্ছি এই কয়েকটি লাইন পড়ে একটু। আমার এখন এই কাম্য, আমার জন্যে, একজন কবির জন্যে জরুরি হচ্ছে নবতর প্রস্তুতি এবং নতুন সঙ্গীত। কিংবদন্তির চাবি আমার হাতে, আমি বহন করছি দাসত্বের অবশেষ। চাপাক্রোধের জমাট পরিবেশের মধ্য দিয়ে আমি অগ্রসর হচ্ছি প্রচণ্ড খরার মধ্য দিয়ে। ইতিহাস আমার সামনে সে বৃদ্ধের মতো দাঁড়িয়ে আছে, যে বৃদ্ধ এখন অক্ষক্রীড়ায় রত এবং নক্ষত্রের আলোয় যার অবগাহন। আমার এখন এই কাম্য, মৃত্যুকে অস্বীকার করাই এখন আমার একমাত্র জরুরি উচ্চারণ।